জোরে চালাতে পারেন না? আস্তে আস্তে চালান, শরীরে জোর নাই তাই রিক্সা নিয়ে রাস্তায় নামবেন কেন? চালাইতেছি রে মা, বয়স হয়েছে তো আগের মতো পারি না, একটু ধৈর্য ধরো। কি ধৈর্য ধরুম? হ্যাঁ, টাকাটা তো পুরোটাই নিবি আর চালাবি, সার্ভিস দিবি কষ্টবের মতো। কিসের ধৈর্য? ধৈর্য না। না রে, কি রে, তুই রিক্সা থামাইলি কেন? হায় হায় আম্মা, আপনি বোরখা পরে সিগারেট খাইতেছেন? আরে বোরখা তো মাইয়া মানুষের ইজ্জত দেখার লেগা। না আমি আমি আপনার রিমোট, আপনার রিক্সাতে নেমে যান তো, নেমে যান। এই ছোট লোকের বাচ্চা, আমি সিগারেট খামো, আমি বরখা পরম, আমি কি করুম না করুম সেটা কি তোর কয়ে দিতে হইবো? হ্যাঁ, তুই উপদেশ দর কে? আম্মা জান, আমি তো আপনার বাপের বয়সী। আপনি তো একটা ভালো কথাই কইছিলাম, আপনি কেন খাওয়া খাবারে থাপ্পড়টা মারলেন? চোর মারছি দেখা তুই বাইচা গেছস। তোরে উচিত ছিল কি জানোস? এই জুতা স্যার জুতা খুলে তোর গালের মধ্যে মারা। বেশি কথা বলবি না, চা এখন রিক্সা চালা, নাহলে এমন শিক্ষা দিব না যে সারা জীবন মনে থাকবো। আল্লাহ, তুমি এই অহংকারের বিচার করো। আজকে আমার চোখের পানির জোর আছে, আমি গালে ব্যথা পাইছি, এর বিচার তুমি একদিন করো আল্লাহ। এই ছোট লোকের বাচ্চা, তোর নাটক বন্ধ কর। তোর রিক্সা আমি জামুই না। উফ, এই বেটা, একে বেরিয়ে দে তাড়াতাড়ি। লেফটেন্যান্ট, বেটা ধরা দে, এটা কইতে হয় তোরে। তুই এটাই টান, তোর বিড়ি ধরাইতে পারবো না। ওকে, বন্ধু, শান্তি। তুই না আসলে অন্যরকম একটা মাল। এই যে তুই মোল্লা বাড়ির বউ, এই মোল্লা বাড়ির বউ হইয়া আমগুলো লগে আড্ডা দেস, বিড়ি খাস। আচ্ছা, এইসব কি তোর শ্বশুর শাশুড়ি টের পায় না? টের পাইবো কেমনে? শোন, হ্যাঁ গো, সামনে তো আমি দুনিয়ার সবচেয়ে ভালো একটা মাইয়া, সবচেয়ে পবিত্র, কি সুন্দর ফুলের মতো। কি করি আমি জানোস? আমি আইতে সালাম, যাইতে সালাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘুমটা তো এই পর্যন্ত থাকে। আর জীবনে মনে করো আমার গলের কণ্ঠ এই রুমেতে সেই রুমে যায় না। এরা কেমনে টের পাইবো ক? তাইলে তুই যা করো সবই অভিনয়। আরে অভিনয় যদি না জানি তাহলে কি সংসার টিকবো? আর যেই বেডারা বউ থুইয়া বিদেশ যায় পড়ে থাকে, ওই বেডাগুলোকে এরকমই করা লাগে। আমার জামাই জানোস না বিদেশ থাকে, আমি কেমনে পড়ে থাকবো নাকি? আমার একটা বয়স আছে না, এই বয়সে কত কিছু করতে মন চায়, এনজয় করতে মন চায়। এই এনজয়টা আমি কেমনে করুম যদি আমি অভিনয় না জানি? এই জন্যই তো আমি সবসময় কই, তুই না আসলে একটা চালাক মাল। আরে যদি চালাক নাই হই তাহলে দুনিয়ায় চলুম কেমনে, বুঝছ না? একটু চালাক হলে দুনিয়ায় সুন্দর করে চলা যায়, আবার একটু মজ মটকে যে ফুর্তি সেটাও করা যায়। ফুর্তি ছাড়া কি জীবন চলে, বুঝছ না? আচ্ছা শোন, হুম, আজকে রাইতে কিন্তু আমরা জমায় আড্ডা দেব। তাই না রে, আজকাল রাইতে তো জমে আড্ডা দেওয়া যাবো না। কারণ যদি ওগুলা খাইলে তোমার মুখ দিয়ে গন্ধ বাইর হয়। গন্ধ যদি বাইর হয় তাহলে তোমার শ্বশুর শাশুড়ি যদি টের পায় তাহলে তো সন্দেহ করবো। এত কষ্ট করে আমি একটা সুন্দর ইমেজ বানায় রাখছি আমার, বুঝছ না? একদম ভালো ভদ্র বউ। এখন এটা যদি টের পাওয়া যায় তাহলে তোমার সব কষ্ট বৃথা যাইব না। এরই আজকে না, অন্য একদিন অন্য একদিন। আরে বেটা, ওগুলো নিয়ে তুই চিন্তা করিস না, মালের ব্যবস্থা করছি। তাই ফরেন মাল, ওইটা খাইলে মুখে গন্ধ হইব না। চল দোস্ত, চল চল চলে আজকে যাই। সারা জমায় আড্ডা দেব।
শুনছেন, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। কিছু না বুঝে কারো বিষয়ে বলাটা ঠিক হবে কিনা এটা ভেবেই কিছু বলিনি, কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। আসলে বিষয়টা আমাদের পরিবারের সম্মানের তো, এর জন্যই বলতে যাচ্ছি। কি হয়েছে তোমার বলো তো? হঠাৎ করে এভাবে কথা বলছো? সবকিছু ঠিকঠাক আছে তো? তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা, খোলাখুলিভাবে শেয়ার করো। যদি আমার পরিবারের কিছু হয় তাহলে তো অবশ্যই ক্ষতি দেখতে হবে, তাই না? বলছিলাম, আপনার ছোট ভাই তো বিদেশে, সারা বছর সে বিদেশেই পড়ে থাকে, কিন্তু তার স্ত্রী, মানে আমাদের ছোট বউ, তার একটা বিষয় আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি। সে প্রতিদিনই বাড়ির বাইরে যায় বোরকা পরে। সেই সকাল বা দুপুরে বের হয়, ফিরতে অনেক রাত করে ফেলে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে, কিন্তু বিষয়টা আমার স্বাভাবিক মনে হচ্ছে না। একজন ঘরের বউয়ের প্রতিদিন বাইরে যাওয়ার কি কারণ থাকতে পারে? আমার মনে হয় বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার। তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে বিষয়টা একদমই ছোট নয়। এভাবে প্রতিনিয়ত ছোট বউ বাড়ির বাইরে যায় আর কেউ সেটা তা জানে না, এটা নিশ্চয়ই অস্বাভাবিক বিষয়। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, এই কথাটা তুমি আমাকে আগে কেন বলোনি? যদি আগে বলতে তাহলে বিষয়টা আরো খতিয়ে দেখা যেত। আসলে আমি কাউকে অকারণে সন্দেহ করতে চাইনি। ভেবেছিলাম হয়তো যৌক্তিক কোনো কারণ আছে, কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটতে দেখে এখন আমি আর ঠিক থাকতে পারছি না। মানুষ আমাদের দিকে আলাদা নজরে তাকায়। যদি বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তাহলে তো শুধু ছোট বউ নয়, আমাদের পরিবারেও মান সম্মান চলে যাবে। তুমি ঠিকই বলেছ, প্রমাণ ছাড়া হঠাৎ করে কাউকে ডেকে কিছু বলাও যাবে না। যদি সে নির্দোষ হয় তাহলে তার সাথে অন্যায় হবে। আগে আব্বা আম্মাকে জানাতে হবে, তারা এই পুরো বিষয়টা জানে কিনা সেটাও জানতে হবে। তারপরে না হয় আমরা সবাই মিলে শান্তভাবে বিষয়টা খতিয়ে দেখব। আমিও সেটাই চাই। আর দেরি করাটা ঠিক হবে না। যদি সত্যি কোনো গোপন রহস্য থেকে থাকে, তাহলে যত দ্রুত জানা যায় ততই ভালো। আর আমার মনটাও কেমন অশান্ত হয়ে আছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে আব্বার সাথে কথা বলবো। ছোট বউ কোথায় যায় সেই বিষয়ে জানার চেষ্টা করব। যদিও তাকে এভাবে জিজ্ঞেস করা অন্যায় হবে, পরিবারের বিষয়েও অবহেলা করা যাবে না। তারপরে যে ঘটনা ঘটলো ওইটা শুনলে তো তুমি আরো অবাক হয়ে যাইবা। কেমন? কেমন? ও, আসসালামু আলাইকুম আব্বা আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। তোমার মতন এরকম গুণবতী পর্দাশীল ভদ্র নম্র মেয়েকে আমাদের বাড়িতে ছেলের বউ করে পাঠাইছে। এতে করে আমাকে মোল্লা বাড়ির সম্মান অনেক বাড়ছে। এখনকার দিনে কতই তো ছেলের বউ আছে প্রতি বাড়িতে, যারা শ্বশুর শাশুড়ির খোঁজ খবরই রাখে না। অথচ আমাকে এই বৌমা তার বাবা মায়ের মতন করে আমাকে যত্ন সেবা করে। দোয়া করি বৌমা, পরাণ ভৈরা তোমার দিকে দোয়া করি, তোমার জীবন যেন সুখে শান্তিতে ভৈরা উঠে। আব্বা, আমাকে এত বড় করে দেখবেন না। আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। আমার তো সৌভাগ্য যে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে। আমি দুনিয়ার কোনো সুখ সম্পদ চাই না। আমি চাই যতদিন বাঁচবো আল্লাহর রহমতে আপনাদের সেবা করে যেতে। আর তাছাড়া বাবা মার সেবা করার প্রতিদান তো দুনিয়ায় না, আখিরাতে পাওয়া যায়। এখনকার যুগে আমগো বৌমার মতন এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই যে কি সুন্দর আমগো সেবা যত্ন করে, কখন যে লাগবো সব দেয়, এরপর তো মানুষের সেবা যত্ন করে। এরকম মনের মানুষ কয়জন হয় কত? সেটাই। বাবা, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বল, কি বলবি? আসলে বেয়াদবি মাফ করবেন বাবা। কথাটা হচ্ছে ছোট বউকে নিয়ে, তাই একটু সংকোচ বোধ করছিলাম। ছোট বৌমারে নিয়া কি হয়েছে? বাবা, ছোট বউ নাকি প্রায় রাতে বাড়ি থেকে বের হয় বোরকা পরে, আবার দেরি করে বাড়িতে ফিরে। এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? এই কথা কে কইছে তোরে? আপনাদের বড় বউ বলেছে আমাকে। ও নাকি প্রায় দেখেছে যে ছোট বউ বাড়ি থেকে রাত্রেবেলা বের হয়, অনেক দেরি করে আবার বাড়িতে ফিরে। আমি ভাবলাম যে
গ্রামের মানুষ তো জানেন কিরকম কথা বলতে পারে। গ্রামের মানুষ যদি জানাজানি হয়ে যায় তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে, এটা নিয়ে চিন্তিত ছিলাম বাবা। তুই অযথাই দুশ্চিন্তা করিস না। ছোট বৌমা যা করতেছে খুব ভালো কাজ করতেছে। এই কাছেই একটা এতিমখানা আছে, ওই এতিমখানায় এই এতিম শিশু করে সেবা যত্ন করে, খাওন দাওন খাওয়ায়, প্রয়োজন হইলে ওষুধপত্র কিনা দেয়। এটা আমার লগে কথা কয়েই করতেছে। আমিও বৌমারে বলছি, আল্লাহ যদি কাউরে সেবা করার সুযোগ দেয় সেই সুযোগ হাতছাড়া করা উচিত না। তাই নাকি বাবা? আমি তো এ বিষয়ে কিছুই জানতাম না। সব কথা সব জায়গায় বলে বেড়াইতে হয় না। ভালো কাজ, উত্তম কাজ যত গোপনে করা যায় ততই ভালো। বাড়িতে তো আমি, তোর মায় আর তোর বউ ছাড়া আর কেউ নাই। আমাকে সেবা যত্ন করার মানুষ আছে যথেষ্ট। ছোট বৌমা যদি তার অবসর সময়ে গরিব অসহায় এতিম শিশুদের পাশে থাকে, তাদের সেবা শুশ্রূষা করে, এটা তো আমাকে পরিবারের জন্য, আমাকে বাড়ির জন্য গর্বের বিষয়, কোনো লজ্জার বিষয় না তো বাবা। এই জন্য তো আমি কই, আল্লাহ আমগরে কত বড় নিয়ামত দান করছে। আমগো সেবা যত্ন করে, তার পাশাপাশি মানুষের সেবা যত্ন করে। এরকম বড় মনের মানুষ কয়জনের হয়? আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন আব্বা আম্মা। আল্লাহ যেন সারা জীবন আপনাদের সেবা করার সুযোগ দেয় আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তোমার জন্য পরাণ হইরা দোয়া করি, মহান আল্লাহ তোমার নেক হায়াত দান করুন, আর তোমার মতো এরকম পুত্রবধূ মানুষের ঘরে ঘরে দান করুন। আমিন। আসি আব্বা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কত লোক খেতে বউ, হ্যাঁ? তোমারে দেখলে পরানটা জুড়ে আছে। কে ফোন দিল? হ্যালো দাস, হ্যাঁ আজকে কিন্তু দারুণ মজা হয়েছে। কিন্তু মাথা ঘুরাইতেছে, করতেছে। আর তোর সাথে কাকে কথা বলবো? ওকে দাস, বাই। সেটা আপনার বিষয়, এটা আপনি দেখবেন। ঠিক আছে। দেখুন, নিজের চোখে দেখুন মোল্লাবাড়ির বউয়ের আসল চেহারা। এসব কি? এসব কার? কার আবার? মোল্লাবাড়ির ছোট বউয়ের। সে বোরকা পরে বাড়ি থেকে বের হয়, কিন্তু বোরকার নিচে থাকে আধুনিক পোশাক। বাইরে যে সে পোশাক বদলায়, নেশা করে, সিগারেট খায়, তারপর সবকিছু গুছিয়ে আবার বাড়িতে ফিরে আসে। তুমি এসব কি বলছো? সব কথা মিথ্যা। আমাদের বাড়ির ছোট বউ এমনটা করতেই পারে না। শোনেন, আমি কোনো আন্দাজের উপরে কথা বলছি না। আজকে আমি ছোট বউকে অনুসরণ করেছিলাম, নিজের চোখে দেখেছি সে নেশা করে বাড়িতে ফিরে যখন ঘুমিয়ে পড়েছে, তারপর এগুলো নিয়ে এসেছি তার ঘর থেকে। তুমি যা বলছো সবকিছুই সত্যি? আমি কেন মিথ্যা বলতে যাব? ও তো এতদিন ভালো মানুষ সেজে সবাইকে ধোঁকা দিয়েছে। মানুষকে বলেছে ও এতিমখানায় যায়, সমাজ সেবা করে, কিন্তু বাইরে যায় সে কি করে এটা তো আর কেউ জানে না। মানুষ শুধু ওর উপরের মুখোশটাই দেখেছে, আর আজ আমি দেখেছি ওর ভিতরের মুখোশটা। যদি বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই গুরুতর। যাও, এগুলো যত্ন করে নিজের কাছে রেখে দাও। কাল সকালে বাবা মা আর ছোট বউকে ডাকা হবে, সবার সামনে এর ব্যাখ্যা চাইব, আর ছোট বউকেও ডাকবো। সবার সামনে সবকিছু খোলাসা হয়ে যাবে, সত্য মিথ্যা সবার সামনে প্রকাশ পাবে। যাও। ঠিক আছে। আজকে আপনাদের সামনে এমন একটা সত্য প্রকাশ হবে, আপনাদের মোল্লাবাড়ির উঁচু মাথা নিচু হয়ে যাবে। কি এমন সত্য প্রকাশ হবে? হ্যাঁ, কি এমন অঘটন ঘটে গেছে যে মোল্লা বাড়ির উচ্চ মাথা নিচু হয়ে যাবে? এই যে দেখুন, এই জিনিসগুলো আপনাদের ছোট বৌমার। দেখতে পেয়েছেন তার আসল চেহারা? হ্যাঁ,
পর্দার আড়ালে এসে করে বেড়াচ্ছে সে প্রতিনিয়তই পর্দা করে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পরে সে বিদেশি পোশাক পরে, রাস্তা দিয়ে চলাফেরা করে, সিগারেট খায়, নেশা করে। এই হলো সেই মেয়ে যাকে আপনারা ফেরেশতা ভাবেন। রফিক, একটা থাপ্পড় দিব কিন্তু। নিজের বাড়ির সম্মানকে এইভাবে কেউ মাটিতে মিশায় দেয়? এই বাড়ির ছোট বউ সম্পর্কে এরকম কিছু বলার আগে একবারও ভাববি না? এই, তুই কি এইসব নিজের চোখে দেখছস? বল, তুই নিজের চোখে দেখছস? না আব্বা, আমি নিজের চোখে কিছুই দেখিনি, তবে আপনাদের বড় বৌমা দেখেছে। ও নিজেই ছোট বউয়ের ঘর থেকে এসব নিয়ে আসছে। এখন আপনারাই বলেন ও কেন মিথ্যা কথা বলবে? হ্যাঁ আব্বা, আপনার ছেলে যা বলেছে আমি নিজের চোখেই দেখেছি। ছোট বউ বাড়ির থেকে বোরকা পরে বের হয়, বাইরে যে আধুনিক পোশাক পরে, নেশা করে, সিগারেট খায়, আর তারপর বাড়িতে এসে ভালো মানুষের অভিনয় করে। আর এগুলো সব আমি ওর ঘর থেকেই পেয়েছি। আম্মা, আম্মা, আমি জানি না আমি কি অপরাধ করছি। আমি তো এই বাড়ির নিজের বাড়ির মতো ভালোবাসছি। আমার দিন শুরু করছি আপনাদের দোয়া দিয়া, দিন শেষ করছি আপনাদের দোয়া দিয়া। নামাজ কালাম পড়ছি, পর্দা করছি, কিন্তু ভাবির ঈর্ষার হিংসার কারণে এত বড় অপবাদ সে আমারে দিতে পারলো। সে আমার সম্মান নষ্ট করার জন্য এত বড় বদনাম কিভাবে দিল আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন আমি পরে আল্লাহর সাক্ষী রেখে বলতেছি ওই সব জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমার নাটক এবার বন্ধ করো। আমি তো নিজের চোখে দেখেছি তুমি বাইরে থেকে নেশা করে এসে ঘরে ঘুমিয়ে পড়েছিলে, আর তারপর তোমার বোরকার নিচে আধুনিক পোশাক ছিল। এখন যেই ধরা পড়ে গিয়েছো অমনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছো না? চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা তুই ছোট বড় নিয়ে কবি না, ঠিক আছে? ছোট ওই বাড়ি তাহনের পর থেকে আমার কথার অবদ্ধ কোনোদিন হয় নাই, কোনোদিন কারোর লগে খারাপ ব্যবহার করে না। আর তুই ছোট বৌমার নামে এত বড় অপবাদ দিতেছিস, তুই যদি আর কোনোদিন ছোট বৌমার নামে এরকম কথাবার্তা কস, ঘাড় ধাক্কা দিয়ে তোর বাড়ি থেকে বাইর করে দিবি। আমার ভাবতে অবাক লাগতেছে, এই মোল্লা বাড়ির বড় বউ তার ছোট জারে নিয়ে এইরকম একটা চক্রান্ত করতে পারে? যেই মেয়েটা রোজা রাখে, নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সেই মেয়ের তোরা নেশাখোর বলতেছস? শোন রফিক, একটা মানুষকে অপবাদ দেওয়া খুব সহজ, একটা নির্দোষ মানুষের সম্মান নষ্ট করলে সেই সম্মান ফিরে আনা খুব কঠিন। কিন্তু বাবা, আপনি আমার কথাটা একবার বিশ্বাস করেন, তারপর নিজের চুপ! আর একটা কথাও বলবি না। এই প্রথম, এই শেষ, তখন দুইজনকে সাবধান করে দিতেছি। মোল্লা বাড়ির ছোট বউ সম্পর্কে আর কোনো বাজে কথা বলবি না। আর যদি বাজে কথা বলস না, এই বাড়িতে থাকা তো অসম্ভব হয়ে যাবে। আমি পরিষ্কার স্পষ্টভাবে বলে দিলাম। ছোট বৌমা, তুমি মন খারাপ করো না। আরে আমি তোমার শাশুড়ি, আমরা দুইজন তো তোমার চিনি, তোমার স্বভাব চরিত্র কেমন সেটা তো আমরা জানি। তুমি দুঃখ করো না, কান্দাকাটি করো না। যাও, তুমি তোমার ঘরে যাও। ওয়ালাইকুম আসসালাম। এই নিয়ে যেন আর একটা কথাবার্তা না হয়। বেয়াদব প্ল্যান। জানোস বন্ধু, আজকে তো আমি পুরা ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলি? কি হয়েছিল? আরে কইস না, আমি ভাবছিলাম আমার এত দিনের পরিশ্রম, এত দিনের আমি যে একটা ক্যারেক্টার সাজায় রাখছি, সেই ক্যারেক্টার মনে হয় শেষ, আর অ্যাপ্লাই করতে পারবো না। কেন ক্যারেক্টার প্লে করতে পারবি না কেন? কি হয়েছিল? আরে ওই যে আমার জামাইয়ের বড় ভাইয়ের যে বউ, আমার যা, হ্যাঁ তো আমার অনেকগুলো জিনিস পায়ে গেছিল, এগুলো সব সংগ্রহ কইরা নিজের কাছে রাখছে। খালি রাখে নাই, কি করছে জানোস? আমার শ্বশুর শাশুড়ির কাছে নিয়ে যায় অভিযোগ দিছে। আমি তো কইছি যে এইবার আমি শেষ। আল্লাহরে কি কস? তোর শ্বশুর শাশুড়ি কিছু কয় নাই? আরে আমার শ্বশুর শাশুড়ি কি করবো? আমার শ্বশুর শাশুড়ির সামনে আমি এমন সুন্দরভাবে সাইজা থাকি, হেরা কি ভাবে জানোস? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে ভদ্র, পর্দাশীল, সুন্দর, নম্র একটা মাইয়া। আমি কি আর এগুলো খাইতে পারি ক? এরা বিশ্বাসই করতে পারে নাই। হেরা আর উল্টা ইচ্ছা যে বেচারি দিয়ে দিছে। আসলেও দোস্ত, তুই না একটা নিখুঁত অভিনেত্রী। তুই এমন নিখুঁত অভিনয় খরচ, তোরা না ধরার কোনো উপায় নেই।
আসলে কি আসল ব্যাপারটা হচ্ছে তোর এই মুখটা হচ্ছে তোর দেখতে এমন ইনোসেন্ট লাগে, এমন ভদ্র লাগে, কেউ তোর সন্দেহ করবো না, সবাই তোর কথায় বিশ্বাস করবো। শোন, মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। আর আমি খুব ভালো করেই জানি যে কি কইরা মানুষটা কি দেখাইতে হইব, আমি যেটা চাই ওইটাই দেখামু, ওইটাই বিশ্বাস করু। আর এখন বড় ভাবি কি করব, আমার নামে যায় অভিযোগ দিব, বারবার যখন অভিযোগ দিব তখন উল্টা হেরে সবাই খারাপ ভাববো। চিন্তা করব কি জানোস, যে আমারে ফাঁসানোর জন্য বারবার বিচার দিতেছে, আর আমি পুরা সেফ, নিরাপদে থাকো। এই জন্যই আমি কই তোর মাথাটা না অন্যভাবে কাজ করে। সবাইরে তুই এমন ভাবে বিশ্বাস করে রাখছস যে তুই নিষ্পাপ ধার্মিক একটা মাইয়া, কিন্তু তোর ওই বাড়িতে জীবন একরকম, আলাদা আলাদা যখন থাকস তখন তোর জীবনটা পুরাই আলাদা। কাউরে বিশ্বাস করাতে পারবি না যে তুই এ মালটা আসলে এরকম। দিনের বেলা মোল্লাবাড়ির ছোট বউ, আর রাতের বেলা আরেক রূপ। আরে দোস্ত, এই দুনিয়ায় সত্যের চেয়ে বিশ্বাসের মূল্য অনেক বেশি। আর সেই বিশ্বাসকে কাজে লাগায়া কেমনে নিজের পক্ষে আনা লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ওরে শয়তানের শয়তান। সালমা, সত্যি করে আমার একটা কথা বলো তো, ছোট বউয়ের সাথে তোমার কিসের এত শত্রুতা? কেন তুমি ওর নামে এত বড় অভিযোগ তুললে? হ্যাঁ, এই বিষয়টা সারাদিন যাবত আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আমি কিছুই বুঝলাম না। আমি যখন তোমার কথা মতো বাবাকে এইসব বললাম, কি হলো? উল্টো আমি অপরাধী হয়ে গেলাম। আমাকে কেউ বুঝলো না, সকলের সামনে বাবা আমার গায়ে হাত তুললো, আমাকে অপমান করলো। বিশ্বাস করবে, আমি এটা কখনোই ভুলতে পারবো না। এখন তুমিই বলো, আমি কাকে বিশ্বাস করব? তোমাকে নাকি বাড়ির সবাইকে? আপনি আমাকে যত পারেন ভুল ভাবতে পারেন, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলছি, আমি ছোট বোন নামে কোনো ষড়যন্ত্র করিনি। কারণ কারো সম্মান নষ্ট করার মতো এত ছোট মন মানসিকতা আমার নেই। আমি নিজের চোখে যা দেখেছি সবাইকে সেটাই বলেছি। আর আমি যদি একটাও মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ যেন আমার সঠিক বিচার করেন। তোমার কথাগুলো শুনে সত্যি মনে হচ্ছে, কিন্তু যে কাজটা আমি নিজের চোখে দেখিনি সেটার বিরুদ্ধে 100% বিশ্বাস কিভাবে করব? মনের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েই থাকে। আমি তোমার কথা বিশ্বাস করে বাবাকে গিয়ে বললাম, কিন্তু বাবা আমাকে মিথ্যাবাদী ভাবলো, আমার কথাই বিশ্বাস করলো না, উল্টো সকলের সামনে আমাকে অপমান করলো। আর মাও আমাকে বিশ্বাস করলো না। জানো, আজকের ঘটনার পর মনে হচ্ছে যে আমি এই বাড়ির কেউ না, একজন অপরিচিত লোক। না, আপনি অপমানিত হননি। আপনি যা করেছেন ঠিক করেছেন। এই বাড়ির ছেলে হিসেবে বাড়ির সম্মান রক্ষা করতে চেয়েছেন, সত্যের পক্ষে দাঁড়াতে গিয়েছেন। মানুষ আজ আমাদের ভুল বুঝেছে, কিন্তু একদিন দেখবেন সত্য নিজেই নিজের পরিচয় দিবে। আর ওই দিন সবাই বলবে যে আমরা ভুল বলিনি, আমরা কোনো মিথ্যা বলিনি। কারণ সত্য কখনো চিরদিন চাপা থাকে না। আপনি একটা কাজ করেন, ধৈর্য ধরেন, কারো অন্ধভাবে বিশ্বাস করেন না, আর অকারণে কারো অবিশ্বাসও করেন না। সময়ে শুধু একটু সুযোগ দেন, সত্য লুকায় রাখা যায়। সালমা, আল্লাহ না করুক তোমার আশঙ্কা যেন সত্য না হয়। যদি তোমার আশঙ্কা সত্য হয়ে যায় তাহলে শুধু একটা মানুষ না, পুরো মোল্লা বাড়ির মান সম্মান ভেঙে চুরমার হয়ে যাবে। সেটাই তো আমার সবচেয়ে বড় ভয়। আমি তো সবাইকে প্রথম দিনই সতর্ক করতে চেয়েছিলাম। ভেবেছিলাম ছোট বউকে যদি শুরু থেকে শাসন করা যায়, বোঝানো যায়, হয়তো সে ভুল পথ থেকে সরে আসবে। কিন্তু আমার কথা শোনার বদলে সবাই উল্টো আমাকেই দোষী বানিয়ে দিল। আমাকে মিথ্যাবাদী বলা হলো, ষড়যন্ত্রকারী বলা হলো। আজও আমি একই কথাই বলছি, সময় থাকতে মানুষকে শুধরে দেওয়া সহজ, কিন্তু মানুষের ভুলটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কাউকে ফিরিয়ে আনা যায় না। তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। আমি চাই না আমাদের এই সংসারে কোনো অশান্তি হোক। আমি চাই সবাই মিলে ভালোভাবে থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। কিন্তু চারদিকে যে ঝামেলা হচ্ছে, যা কিছু হচ্ছে,
আমার কাছে সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি শুধু একটা কাজ করুন, একটু ধৈর্য ধরুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, আর কাউকে অকারণে অবিশ্বাসও করবেন না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। একদিন দেখবেন যারা আমাকে আজকে ভুল ভাবছে তারা নিজেরাই আমার সামনে এসে বলবে যে সালমা, তুমিই ঠিক ছিলে। তোমার আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়, আর যদি তোমার কথাগুলো সত্যি প্রমাণিত হয়, তাহলে শুধু একজন মানুষ না, গোটা মোল্লা বাড়ির মান সম্মান ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ। আম্মা, আমি তো বুঝতেই পারতাছি না যে মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হইতে পারে। যে বড় ভাবিরে আমি এত সম্মান করি, নিজের বড় বোনের মতো চোখে দেখি, কোনোদিন ভুলেও তার একটা কষ্ট দিয়া কথা কই নাই, সেই বড় ভাবি আমার নামে এত বড় একটা অপবাদ দিতে চাইলেন। সে আমারে সবার কাছে ছোট করতে চাইলেন। কেন মা, আমি তো বুঝতেছি না আমি তার কি এমন ক্ষতি করছিলাম যে সে এইরকম অপবাদ দিল আমারে। হ্যাঁ বৌমা গো, আমিও বুঝতে পারি নাই আমার মনে এত হিংসা জন্মাছিল। এতদিন ধরে এক লোক এক সংসারে আছে, কোনোদিন বুঝতে পারিনি হ্যাঁ মনে এত হিংসা। কিন্তু আমি তো আরেকটা জিনিস নিয়ে ভয় পাইতেছি গো মা, এই ঘটনা যদি মোল্লাবাড়ির বাইরে পৌঁছায় দেয় মানুষের কানে, মোল্লাবাড়ির সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাব। আমরা তো সমাজে মানুষের সামনে মুখই দেখাতে পারবো না গো মা। আম্মা, এই ঘটনার পর থেকে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারতেছি না। আমি মানসিক ভাবে ভালো নাই আম্মা, আমার অনেক খারাপ লাগতেছে, মরণটা অনেক অস্থির অস্থির করতেছে, মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে আম্মা। আমি যতই নিজেরা শক্ত করতে চাইতেছি ততই ভাঙ্গা পড়ে যেতেছি। একটা কথা ভাইবা, যে আজকে সে আমার এই অপবাদ দিছে, কালকে যে এর থেকেও বড় কোনো অপবাদ দিব না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? নাই। যদি আপনারা আমার ভুল বুঝা এই বাড়ি থেকে বাই করে দেন, এই ভয়ে আমি থাকতে পারতেছি না মা। দেখো বৌমা, অতিরিক্ত দুশ্চিন্তা করা ঠিক না। অতিরিক্ত চিন্তা ভাবনা করলে শরীর খুব খারাপ হয়, মানসিক চাপ বাড়ে। মানসিক চাপ নেওয়া যাবে না। তুমি কোনো চিন্তা করো না, এই সংসারে তুমি একলা না, আমরাও তোমার লগে আছি। এরপরে যদি কেউ কখনো তোমার নামে কোনো বদনাম দেয়, অন্যায় করার চেষ্টা করে, আমরা সবাই মিল্লা তার জবাব দিব। তুমি কোনো চিন্তা করো না মা। ও বৌমা, বৌমা, আল্লাহ, ছোট বৌমা, ছোট বৌমা, আল্লাহ কি হইলো? কথা কইতে কইতে মেয়েরা, ছোট বৌমা, ছোট বৌমা, আমি এখন কি করি? আমি কে হেরা খবর দিই, ডাক্তার আনতে বল। আমি এখন কি করবো? হ্যাঁ, আমার তো মাথায় কিছু কাজ করতেছে না। আমার যেমন দেখতেছি কি বড় বউ তো ছোট করে বাঁচতে দিব না। কি কইতাছে এসব? কি হয়েছে আবার ছোট বউয়ের? আমি এতক্ষণ ছোট বউর ঘরে বসেছিলাম, ছোট বউ আমার লগে কত কান্নাকাটি করতেছে, বেচারি কান্দাছে আর কইতেছে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি। ও মা, কইতে কইতে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। এই যে টাকা ডাকতেছি, কোনো কথা কয় না, কোনো সারা শব্দ নেই। আমি এখন কি করবো? কি কইতাছো সর্বনেশা কথা? তাইলে তো এই ঘটনার জন্য বড় বই দায়ী হইব। মিথ্যা অপবাদ আর মানসিক যন্ত্রণা দিয়া ছোট বউরের অবস্থা করছে। আচ্ছা, একটা নিষ্পাপ মায়ের জীবন নিয়ে এইভাবে খেলার অধিকার ওরে কেটাই দিচ্ছে? এখন দোষারোপ করার সময় না। ছোট বউ যদি কিছু হইয়া যায়, আমরা তার বাপ মানে কি জবাব দিব? তুমি কো, তুমি একটা কাম করো, দেরি না করে ডাক্তার নিয়ে হো একটা। তুমি ঠিকই কইছো, দেরি করাটা ঠিক হইব না। তুমি এক কাজ করো, ছোট বৌমার ঘরে যাও, ছোট বৌমার মুখে একটু পানি ছিটা দাও, আমি ডাক্তার নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি করো না। আল্লাহ গো, ছোট বৌমারা তুমি সুস্থ করে দাও, নাহলে আর বাপ মার কাছে কি জবাব তুমি? আল্লাহ, আমার সংসারে যে অশান্তিটা শুরু হয়েছে, এই অশান্তিটা তুমি দূর করে দাও। আল্লাহ, শান্তি দাও।
আল্লাহ সংসারে শান্তি দাও, আল্লাহ বড় আমার ঠিক করে দাও আল্লাহ। আপাতত ভয়ের কোনো কারণ নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়ালে এমনি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার ছোট বউয়ের হঠাৎ করে কি হইল যে অজ্ঞান হয়ে গেল? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে একটা জরুরি কথা আছে, একটু বাইরে আসবেন? জি চলেন। বলেন তো কি হয়েছে? চিন্তার কোনো কারণ নেই, বরং আপনাদের জন্য সুখবর আছে। কি রকম সুখবর? আপনি দাদা হতে চলেছেন। আপনার ছোট বৌমা 3 মাসের প্রেগনেন্ট। দুর্বলতা ও মানসিক চাপের কারণে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। কি ব্যাপার, আপনার তো খুশি আর কথা, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? না না না, মন খারাপ হইব কেন? এটা তো আমার লেগে আজকে অনেক বড় একটা খুশির খবর। আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে রোগীর প্রতি একটু যত্ন নেবেন, মানসিক চাপ যেন না পায়। সময় মতো ওষুধ খাওয়াবেন, আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে ওষুধটা পাঠিয়ে দিব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি ডাক্তার ম্যাডাম, আপনারে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো, আমি যা বলেছিলাম সেটাই সত্যি হলো। আমি তো আগেই বলেছিলাম যে আমার ধারণা কখনো ভুল হতে পারে না। কি হয়েছে? কি হবে আবার, তোমার ছোট ভাইয়ের বউ, তার তো আসল মুখোশ বের হয়ে গেছে। সে সবার সামনে পর্দা করে থাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর বোরকা পরে নিজেকে ভালো সাজায় রাখতো। কিন্তু বাড়ির বাইরে যায় কি করতো, সে সব কিছু আজকে প্রকাশ পায় গেছে। কি হয়েছে খুলে বলবে তো? আমাকে আমাকে খুলে বলো, কি হয়েছে বলো। ডাক্তার এসে পরীক্ষা করে বলছে সে 3 মাসের অন্তঃসত্ত্বা। কি বলতেছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? যা শুনছো না ঠিকই শুনছো। তোমার ছোট ভাই তো আজকে 7 বছর ধরে বাড়ির বাইরে, কিন্তু তার স্ত্রীর গর্ভে 3 মাসের সন্তান কি করে আসলো এটা বুঝতে আর কারো বাকি নেই। ছি 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 ছি, আমার বাবা কতটা সম্মান নিয়ে এই পরিবারে বেঁচে আছে। গ্রামের মানুষ মোল্লা বাড়িকে কতটা সম্মান করে। যদি একটাবার বাইরের মানুষ এগুলো জেনে যায়, আমাদের পরিবারের সম্মান মাটির সাথে মিশে যাবে। মান সম্মান বাঁচাতে হলে আর দেরি করা যাবে না। ওই মেয়েকে আজকেই এক্ষুনি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এখন রাত, এখন যদি হট্টগোল হয় আশেপাশে মানুষ জেনে যাবে, তাতে হিতে বিপরীত হবে। তাহলে কি করবে? কালকে সকাল হলেই আব্বা আম্মা পরিবারের সবাইকে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। এমন কোনো ভুল সিদ্ধান্ত দেওয়া যাবে না যাতে পরিবারের মান সম্মান নষ্ট হয়। ঠিক আছে, তাই করো। আয় কইতাছি, আয়। কোনো কথা বলুন না, আমার বাড়ি থেকে এখন বাইরে যাবি কেন? বাইরে কইতাছি, বাইরে। মোল্লা বাড়ির মান সম্মান তুই সব নষ্ট করে দিছস। বেয়াদব মাইয়া, এতদিন আমার লগে প্রতারণা করছস। তুই একটা শয়তান, তুই একটা কলঙ্ক। তোরে আমি এই খবরদার, আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। এতদিন আমি চুপ ছিলাম দেখা আমার দুর্বল ভাববেন না। এই, তোর কত বড় সাহস! বাবা দেখছেন, দেখছেন আপনার মুখে মুখে কথা বলতেছে। আমরা তোরে আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসছি, সম্মান করছি। সেই সম্মান ভালোবাসা তুই কেমনে নষ্ট করলি? আমাকে ছেলে 7-7টা বছর ধরে বিদেশ করে, এই সময় তোর গর্বে সন্তান এলো কোত্থেকা? আজ শুধু আমার বিচার হবে, তাই না? আচ্ছা, আপনারা তো ধর্মের মানুষ, বলেন তো একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? 7-7টা বছর,
7-7টা বছর একজন নারীরে আপনারা তার স্বামীর সঙ্গ থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত রাখছেন। একবারও কি ভাবছেন ওই মেয়ের মানসিক অবস্থাটা কি, কেমন আছে সে? ভাবেন না। আজ আমি অভিযুক্ত, কিন্তু আমার এই অবস্থার জন্য দায়ী কে? আপনারা নাকি সেই সমাজ, যে সমাজ শুধু নারীর দোষ দেখে, তার কষ্টটা দেখে না? এই, তোর নষ্ট হওয়ার দায় কি আমাদের উপর চাপাবি? হ্যাঁ, বুঝতে পারছি নিজের পাপ ঢাকতে ধর্মের কথা বলছিস। চুপ করেন। শুধু মুখ ভরা দাড়ি রাখলে আর টুপি পরলে, নামাজ পড়লে আর তসবিহ গুনলেই ধর্ম পালন করা হয়ে যায় না। ধর্ম মানে কি জানেন? ধর্ম মানে মানুষের হক আদায় করা। ধর্ম মানে একজন স্ত্রীর প্রাপ্য সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা নামাজ পড়ছেন, প্রতিদিন তসবিহ গুনছেন, মানুষকে নসিহত করছেন, কিন্তু একবার কি ভাইবা দেখছেন যে এই বাড়িতে থাকা একটা নারীর মানসিক অবস্থা কেমন? একটা মেয়ে প্রতিদিন কি যন্ত্রণায় ছিল? আচ্ছা, আমি কি জন্ম থেকেই খারাপ ছিলাম? আমি কি ইচ্ছা করে ভুল পথে গেছি? না, আমি প্রতিদিন নিজেকে বুঝাইছি, প্রতিদিন আমি অপেক্ষা করছি, প্রত্যেক দিন আমি নিজের ইচ্ছাকে নিজের হাতে হত্যা করছি, কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায় নাই। যেদিন একটা নারীর কান্না কেউ শুনতে চায় না, ওই দিন ওই নারীটা শুধু সমাজের কাছে না, নিজের কাছেও হেরে যায়। একদম চুপ, তুই একটা অপরাধী। তোর মুখে এত ভালো কথা শোভা পায় না। আজকে যদি আমি অপরাধী হই, তাহলে আমার এই পতনের পিছনে শুধু আমি দায়ী না, আপনারা সবাই দায়ী, সাথে সেই সমাজও দায়ী, যেই সমাজ শুধু নারীর দোষ ধরতে জানে, তার দায়িত্ব পালন করতে জানে না। আর দায়ী সেই মানসিকতা যারা সব দোষ নারীর কাঁধে চাপায় দিতে জানে আর নিজেদের নির্দোষ প্রমাণ করতে জানে। এই বিচারকে আমি ঘৃণা করি। তোর মুখটা আমরা দেখতে চাই না। বেরো, বেরো বলতেছি। ঠিক আছে, আইজ আমি চইলা যাইতাছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইলা যাইতে চাই। আর কোনোদিন যাতে কোনো নারীরে একাকিত্ব, অবহেলা আর মানসিক যন্ত্রণায় ফালায় রাখা না হয়। আসসালামু আলাইকুম। না, সব দোষ এই মেয়ের না, সব দোষ সব নারীর না। আমি এই বাড়ির কর্তা হইয়া আমি আমার নিজের দায়িত্ব পালন করতে পারি নাই। আমি শুধু সামাজিক মর্যাদা বাঁচাইতে চাইছি, কিন্তু নিজের ঘরে যে একজন মানুষ কষ্টে আছে এই চিন্তা কখনো করি নাই। একজন বিবাহিত নারী 7-7টা বছর স্বামী ছাড়া কিভাবে থাকে সেই চিন্তা আমি কখনো করি নাই। এখন বুঝতে পারছি অধিকার বঞ্চিত মানুষরা কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে। তার ভুলের বিচার না কইরা এই যে আমরা যারা দায়িত্বে অবহেলা করছি তাগো বিচার করাটা বেশি জরুরি।